2টা রাত ধরে জোনাকি পোকা খুঁজেই চলেছি, কিন্তু কোথাও এই জোনাকি পোকা পাইতেছি না। সিনিয়র আপুর আবদার, জোনাকি পোকা খুঁজে না নিয়ে আসতে পারলে আমাকে নাকি শেষ করে দিবে। প্রথম দিন জোনাকি পোকা খুঁজে না পাওয়ার কারণে ও আমার পিঠে কি কামড়টাই না দিল, আর দ্বিতীয় দিন গালে কামড় দিয়েছে। জানি না কালকে আবার কোথায় কামড় দিবে। কেন যে এই কলেজে চান্স পেতে গেলাম, তৃতীয় দিনও জোনাকি পোকা খুঁজে পেলাম না। কালকে আমি হোস্টেলে এসে পড়ি, আর ভাবতেছি কালকে কোথায় আবার কামড় দিবে তা আমি জানি না। আমি এগুলো ভাবতেছি, সকালবেলা কলেজে চলে আসি, এসে একটা দোকানের কাছে পালিয়ে রয়েছি। কি রে দোস্ত, কালকে আবির জোনাকি পোকা নিয়ে তোর কাছে গেছিল? না রে দোস্ত, শালায় যে এত ভীতু আমি জানি না। ভাবছিলাম কালকে রাতে জোনাকি পোকা নিয়ে আমার বাড়িতে আসবে, কিন্তু আসেনি। ওর জন্য কতক্ষণ বাইরে অপেক্ষা করছি, আর দেখ ও এখনো কলেজে আসেনি। আজকে আসলে দেখবি কি করি। এমন একটা ভীতুর ছেলের সাথে প্রেম করে কি করবি বল? প্রেম করে মানুষের কি করে জানিস না? বিয়ে করে। আর ওকে আমি বিয়ে করব? সব রেখে পিচ্ছি ছেলের উপরে ক্রাশ খাইলি? চুপ কর না দোস্ত, ভালো লাগতেছে না কিছুই। ও দেখ তো, হিরো এদিকেই আসতেছে। আবিরের বাচ্চা, তাড়াতাড়ি এখানে আয়। আমি তার কথা না শোনার ভান করতেছি। আরে ভাই, এই মেয়ে আমাকে 2 দিন সবার সামনে কামড় দিছে, কেন এমন করে জানি না। ও মনে হয় আজ আর তোর কাছে আসবে না, দেখছিস কেমন করতেছে। আমি ওর কাছে গিয়ে ওর হাত টেনে সকলের সামনে নিয়ে আসি। আপু, আজ আর কিছু করো না প্লিজ। আমি কালকে রাতেও সারা জায়গায় জোনাকি পোকা খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তোর চোখ আন্ধাই, এই গ্রামে কত জায়গায় জোনাকি পোকা আছে, আর তুই কিভাবে খুঁজে পাস না বল একটু। তাহলে আজকে রাতে তুমি আমার সাথে জোনাকি পোকা খুঁজতে বের হবা। আচ্ছা এখন বলো, তুমি এই পোকা দিয়ে কি করবা? কাজে লাগবে তোকে। আমি আর একটা দিন সময় দিলাম। কালকে যদি খুঁজে না নিয়ে আসতে পারিস, তাহলে প্রথমে তোর বাড়িতে ফোন দিব, তারপরে উল্টাপাল্টা বানিয়ে বলবো, তারপর প্রিন্সিপালের কাছে বিচার দিব। মনে রাখিস, শুধু আজকের দিনটা সময় দিয়েছি। রাতের বেলা তুই এসব নিয়ে আমাদের বাড়িতে চলে আসবি। যদি না পাই তাহলে আমি কি করব? তা কালকে সকাল সকালে দেখতে পারবি। ঠিক আছে, এখন কি আমি যাব? ক্লাস শুরু হবার এখনো 30 মিনিট বাকি। ক্লাসে গিয়ে মেয়ে দেখবি, সেটা হবে না। তুই এখন এখানে বসে থাক। তোমার পাশে বসে থাকতে ভয় করে। যদি 2 দিন আগে কি করেছিলা ওটা যদি আবারও করো, তার জন্য। আজ আর কিচ্ছু করব না, করার হলে তোকে নিয়ে আসার সাথে সাথেই এটা করতাম। তোকে তো আমি রাত পর্যন্ত সময় দিয়েছি। আমি বসে পড়লাম তার সাথে, এবং সে আমাকে জ্ঞান দিতে লাগলো। এসব করবি না, ওসব করবি না, নানা ধরনের জ্ঞান। এত দূরে বসে আছিস কেন? আমার কাছে আয়। আপু, আমি এখানেই ঠিক আছি। আমার মেয়েদের সাথে বসে থাকতে অনেক লজ্জা করায়। বিয়ের পরেও কি এমন লজ্জা করবে নাকি? সেটা বিয়ের পরেই দেখা যাবে। আপু, আমি এখন যাই। আচ্ছা যা, আর রাতের কথা যেন মনে থাকে। আপু, জোনাকি পোকা বাদে তুমি অন্য কিছু চাও, আমি সেটা এনে দেব, তবুও এটা বলো না। আমি যেটা চাইছি ওটাই লাগবে। দেখি পারে কিনা। আমি ক্লাসরুমে চলে আসি। এসে ভাবতেছি যে কোথায় পাবো এই জোনাকি পোকা। আমি ক্লাস শেষ করে হোস্টেলে চলে আসি। রাতের বেলা এই জোনাকি পোকা খুঁজতে বের হলাম, কিন্তু কোথাও পাইতেছি না। হঠাৎ দেখতে পেলাম একটা বাগানে অনেকগুলো জোনাকি পোকা, তাও আবার নিম গাছে। শুনেছি নিম গাছে নাকি শয়তান থাকে। ধুরো, যা হবে দেখা যাবে। আমি অনেকগুলো জোনাকি পোকা বোতলের ভিতরে ঢুকালাম। তারপরে চলে আসি লিজা আপুদের বাসায়। এসে দেখি সে আমার জন্য বসে রয়েছে। আবির, আব্বু এখনো জেগে আছে, তাই আমাদের বাড়ির পেছনে চল। পিছনে গিয়ে কি করব? এই নাও, তোমার জন্য জোনাকি পোকা আনলাম, আর আমার এখন যেতে হবে। এটা দিয়ে কি করব সেটা দেখে যা। আমি ওর হাত ধরে আমাদের বাড়ির পেছনে চলে আসি। আপু, হাতটা ছাড়ো প্লিজ। তোমার হাত ধরা দেখে আমার হাত কাঁপতেছে।
চুপ কর, দে তো জোনাকি পোকা। আমি তার কাছে দেবার পরেই সে সব জোনাকি পোকাগুলো ছেড়ে দিল। আপু, অনেক কষ্ট করে এগুলো ধরে এনেছি, আর তুমি এগুলো ছেড়ে দিতেছ? এগুলো ছাড়ার জন্যই তো আনতে বলছি। এই নে গোলাপ, এটা দিয়ে আমাকে সুন্দর করে প্রপোজ কর। কি বলো? আমি প্রপোজ করব? মানে এগুলোর মানে কি? আব্বু আব্বু কই গেলা? আমাদের বাড়িতে ডাকাত এসেছে, দেখে যাও। আপু, তোমার আব্বুকে ডাকতেছো কেন? প্রপোজ কর জোনাকি পোকা উড়ে যাবার আগে। আমার মাথায় কিছু আসছিল না, তাই বলে দিলাম যেটা বলার সেটা। এই বালের ডায়লগে হবে না, নতুন কিছু বল। এই মেয়েটা তো আসলেই ঝামেলা। কেন যে আসতে গেলাম এখানে? যতই আমাকে দিয়ে প্রপোজ করাও না কেন, আমি তোমার সাথে প্রেম করবই না। তাহলে আমি পুরোই শেষ হয়ে যাব। একটা বছর তোমার জ্বালায় আমি পুরা শেষ। আর যদি তুমি আমার সারা জীবনের সাথী হও, ওফ, আমি পুরা শেষই হয়ে যাব। কি হলো, বলবি না? আমি বলা শুরু করে দিলাম। জোনাকি পোকা উঠতেছে আকাশে, আমি দাঁড়িয়ে আছি একজন সিনিয়র মেয়ের পাশে, শুধু তাকেই ভালোবাসতে চাই। কি হলো, করবি না? আমি এসে ওর হাত ধরলাম, আমি তোমাকে ভালোবাসি, তারপরে জড়িয়ে ধরতে যাব এমন সময়? আপু, জড়িয়ে ধরো না প্লিজ, আমার এসব ভালো লাগে না। জড়িয়ে ধরলে আমার পুরো শরীর কাঁপতে থাকে। একটা বার ধরি, এটা বলে ওকে জড়িয়ে ধরলাম। আপু, আমি শেষ হয়ে যাইতেছি, কিন্তু আমার ভালো লাগতেছে না। এমনভাবে আরেকটু থাকলে হয়তো আমাকে আর পাবে না। আমি ওকে ছেড়ে দিলাম, তুই না সত্যি একটা ভীতু। আপু, আমি কি এখন যাব? যা। আর শোন, আপু যেন তোর মুখে আর না শুনি। এতদিন কিন্তু কিচ্ছু বলিনি, এখন কিন্তু আমি তোর বউ হব, বুঝলি? আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি হোস্টেলে। এখন আসুন পরিচয় দেয়া যাক। আমি আবির, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি। আর আমি হোস্টেলে থেকে পড়াশোনা করতেছি, কিন্তু এই কলেজে এসে শান্তি নাই। প্রথম দিন লিজা আপুর সাথে পরিচয় হয়, আর তারপর থেকেই তার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়। ওইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছে। এই তো, এতদিন তার জ্বালা সহ্য করতে করতে আমি শেষ। আজ বুঝতে পারলাম কেন সে আমার সাথে এমন করছে। তার কারণ হলো সে আমাকে ভালোবাসে নাকি। সো যাই হোক, সিনিয়র আপুর সাথে প্রেম, এটা মনে হয় ঠিক হবে না। এখন যদি তার সাথে আমি প্রেম না করি, তাহলে তো আমাকে মারবে। দেখা যাবে কি হয়। যাই হোক, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো কল। এই আবির, কলেজে আসে না কেন? আর এত কি করো? ঘুম ঘুম চোখেই বললাম, খেয়ে আপনি? তোর বিয়া করা বউ, পারলে কলেজে আয়, তারপরে দেখাবো আমি কে। নাম্বারটা দেখে বুঝতে পারলাম এটা লিজা আপু। হ্যাঁ আপু, বলো। আমি তোর গাল। আর তুই আমাকে আবার এটা বলছিস? সরি সোনা, আমি আসতেছি। আমি কলেজে চলে আসি, এসে দেখি ও একা একা বসে আছে। তুই কি আমাকে ভালোবাসিস না? হ্যাঁ, বাসি তো। চল আজকে ঘুরতে যাব। চলো, তবে একটা কথা, তুমি কিন্তু আমার হাত ধরতে পারবে না। এসব কিন্তু আমার অনেক খারাপ লাগে। কেন? তোর ধরে কি অন্য কোনো মেয়ে হাঁটবে নাকি? এমনি হাত ধরে হাঁটাটা আমার পছন্দ না। আচ্ছা, ধরবো না। আমি আর ও অনেক জায়গায় ঘুরলাম, তারপরে বাড়িতে চলে আসি। আমার রিলেশনের বয়স 1 মাস হয়ে গেছে, কিন্তু ও কোনো সময় আমার হাতও ধরেনি। এগুলো আমার একটুও ভালো লাগে না। আমি জোর করে ওর হাত ধরতাম। একদিন আমি বসে আছি আমাদের বান্ধবীর সাথে, আর মনে মনে একটা বুদ্ধি চাপলো মাথায়। লিজা, প্রেম করে কি আমাদের ভুলে গেছিস নাকি? এটা প্রেম না দোস্ত, তোর ঠিক বলছিস, ও একটা ভীতু। ও আবার তোকে কি করলো? অনেক কিছু। ভালোবাসাটা কি সেটাই ও আজ পর্যন্ত ভালোভাবে বুঝি না। প্রেম যখন বোঝে না, তাহলে তুই শিখিয়ে দিলেও তো পারিস। সেটা তো অনেক চেষ্টা করছি, কিন্তু পারি না। এর ভেতরে আবির আসলো আর এসে বলল, লিজা, আজকে আমি বাড়িতে যাই, 2 দিন পরে আবারও আসবো। বাড়িতে যাও, তবে তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো।
আমি তোমার সাথে এই সম্পর্কটা রাখবো না। কথাটা শুনে ধাক্কা খেলাম। সত্যি কথা বলতে আমি প্রেমের কিছুই বুঝতাম না, তবে লিজার সাথে এই কয়দিন প্রেম করে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তুমি কেন আমাকে ভালোবাসা শিখিয়ে এমনভাবে ছেড়ে চলে যেতে আছো? এই কয়দিনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি এখন এখান থেকে যাও তো। কি যাবে না? তুমি যাবে না? ওকে, আমি যাইতেছি। আমি উঠে চলে যাব এমন সময় আবির আমাকে জড়িয়ে ধরলো। আমি তো অবাক, এই ছেলে নিজের ইচ্ছেতে আমাকে কোনো সময় জড়িয়ে ধরেনি, আর আজ আবার কি হলো? আমি তোমাকে ছাড়তে পারবো না, এভাবেই থাকবো, আর তুমি যা বলবে সেটাই শুনবো। আমি ওর চোখের দিকে তাকালাম, দেখতে পেলাম ওর চোখ দুটো ভাসা ভাসা, মনে হয় যেন একটু হলেই চোখের পানি পড়ে যাবে। এখন কেন আমাকে ভালোবাসলে? তোমাকে হারাতে চাই না। এখন যে জড়িয়ে ধরছো কেন? ছাড়ো এখন। এতদিন তো একবারও ধরো নাই। ছাড়বো না। বলো, তুমি আমাকে ছেড়ে যাবা না? অতঃপর আমি ওকে জড়িয়ে ধরে বললাম, যাব না। যদি চলে যেতাম তাহলে তোমাকে এতটা ভালোবাসতাম না। আমি ওকে ছেড়ে দিয়ে ওর পাশে বসে পড়লাম। আজ আর দূরে বসলাম না, ওর খুব কাছেই বসলাম। এর ভিতরে লিজা আপু বলল, দোস্ত, এইমাত্র কি একটা রোমান্টিক সিন দেখলাম, মন চাই আবার দেখি। তোরা এখানেই ছিলি? ওকে, আমরা চাইতেছি। তারা চলে গেল, আর তার যাবার সাথে সাথে দেখতে পেলাম লিজা নিচের দিকে তাকিয়ে আছে। তাই ওর মাথাটা ধরে আমার কাঁধে রাখলাম। এখন দেখি আমার চেয়েও তুমি ভীতু। এমনভাবে পেছনে দিয়ে জড়িয়ে ধরেছ, আমি তো অনেক লজ্জা করছিল, তাই এমন করছি। এমনভাবে লজ্জা পেতে হবে না, এখন শুধু তুমি আর আমিই আছি। এরপর থেকে শুরু হলো আমাদের ভালোবাসার নতুন পথ চলা। ঠাস ঠাস। তোর সাথে আজ এখন আমার এই মুহূর্ত থেকে ব্রেকআপ। তুই আর কখনো আমার চোখের সামনে আসবি না। কি করলাম আমি? শালা কি করছিস জানিস না? সরি শ্রেয়া, মাফ করে দে প্লিজ। রাখ তোর সরি। শালা অন্য মেয়ের দিকে ভ্যাপলার মতো তাকায় থাকিস। অন্যদের কাছে যা, আমি তোর কেউ না এখন থেকে। এই যে কান ধরছি, আর কখনো এমনটা করব না। এই যে দেখ না, কান ধরে উঠবস করছি, আর কখনো এমন করব না, কখনো না। ওই শ্রেয়া, সবাই দেখছে তো। কে দেখে দেখুক, তাতে আমার কি? আর তোকে তো আমি চিনিই না। এই সবার সামনে কি আমার প্রেস্টিজের 13টা বাজাবি নাকি? থাক তুই তোর প্রেস্টিজ নিয়ে, আমি গেলাম। আর আমার সামনে যেন তোরে না দেখি। কি মেয়ে রে বাবা, অন্য একটা মেয়ের দিকে তাকিয়েছিলাম বলে এমন করবে? সরি বলছি, তাও কাজ হচ্ছে না। মহারানীর রাগ তুঙ্গে উঠেছে। এই অবস্থায় মাথায় বরফ ঢেলে দিলেও কিচ্ছু লাভ হবে না। তার চেয়ে বরং কালকেই ট্রাই করব। এই যা, এত কিছু হয়ে গেল, এখনো পরিচয়টাই বাকি। আমি মৃণাল, আর একটা ছোটোখাটো জব করি। আর একটু আগে যেই মেয়েটা আমার গালে 2টা আদর বসিয়ে চলে গেল না, তার নাম হচ্ছে শ্রেয়া, প্রচণ্ড রাগী। আর আমি হচ্ছে ওর কি ভাই, ইয়েটা বুঝলেন না? আর ইয়েটা হচ্ছে আমি ওর লাভার। নিশ্চয়ই এবার বুঝছেন। আসলে শ্রেয়া আমাকে অনেকগুলো ভালোবাসে, আর তাই তো অন্য মেয়ের দিকে তাকিয়েছিলাম বলে, দেখলেই তো। যাই হোক, পরে দেখা যাবে। বাসায় যাই, কাল যা হবার হবে। তার পরের দিন, শ্রেয়া, এই শ্রেয়া। হ্যালো মিস্টার, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমার সামনে থেকে সরুন, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। এই তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমাকে চিনো না মানে? দেখো, কালকের জন্য আমি রিয়েলি সরি। কি আজব, আপনাকে আমি চিনি না, আমাকে কেন সরি বলছেন? আপনি এখন এখান থেকে চলে যাবেন, নয়তো কলেজের সিকিউরিটিকে ডাকছি। ওই মেজাজ গরম করবি না। কাল সারা রাত আমার ঘুম হয়নি। একটু বিষয়ের জন্য আমার সাথে এমন করছো কেন? আমার কাছ থেকে হাত নামান। নামাবো না। আমি কিন্তু সিকিউরিটিকে ডাকবো এখন। তুমি যাকে ইচ্ছে তাকে ডাকতে পারো। আচ্ছা, হেল্প প্লিজ, হেল্প মি, কেউ বাঁচাও আমায়।
হেল্প মি বলে জোরে জোরে চিৎকার করছে কলেজের সামনে। এই বাবা, এই মেয়ে তো দেখি সত্যি সত্যিই ডাকলো। আর কলেজের সিকিউরিটি গার্ড এখন আমার দিকে তেড়ে আসছে। আর এখানে থাকা ঠিক হবে না, তাই শ্রেয়াকে ছেড়ে দিয়ে দিলাম এক দৌড়। উফ বাবা, জোর বাঁচা বেঁচে গেলাম। যদি ধরতে পারতো না, না জানি আমাকে কি কি করতো। আমাকে দৌড়ানি খাওয়াইছো তাই না? ওকে, আমিও মজা দেখাবো তোমায়। তারপর বাসায় ঘোরাতে ঘোরাতে গেলাম। দৌড়াতে গিয়ে একবার পড়েও গিয়েছিলাম, তাই ব্যথা পেয়েছি। রাত 11:36 বাজে। শ্রেয়ার ফোনটাও অফ। কি করব কিচ্ছু বুঝতেছিলাম না। পেয়েছি, এখন ওর বাসায় যাব। যা হবার হবে, গিয়ে আগে দেখব। আর যেতেও বেশিক্ষণ লাগবে না। তারপর ওর বাড়ির প্রাচীর টপকে অনেক অনেক অনেকগুলা কষ্টে ওর রুমের ভিতরে প্রবেশ করলাম। আর শ্রেয়াকে দেখছি বিছানার ওপর শুয়ে শুয়ে ওর মোবাইলে আমার পিকগুলো দেখছে। এই যে, কি দেখো? কই কি দেখি? কিছু না তো। আর যখন আমাকে দেখলো, তুমি এত রাতে আমার ঘরে? আমি এত রাতে তোমার ঘরে। কেন এখানে আসছো? তোমার জন্য। ওই প্লিজ, তুমি এখান থেকে চলে যাও। বাবা এখনো জেগে আছে। তোমার বাবা জেগে আছে, তাতে আমার কি হয়েছে? ও এক পা করে পিছাচ্ছে, আর আমি এক পা করে ওর কাছে এগিয়ে যাচ্ছি। মৃণাল প্লিজ, আমার কাছে আসবা না তুমি। আমি তো যাবই, কারণ তুমি আমাকে অনেকগুলা কষ্ট দিছ। দেখো, বাবা যদি দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ তুমি চলে যাও। কেলেঙ্কারি হলে তোমার হবে, তাতে আমার কি? তুমি নাকি আমাকে চিনো না, আর কলেজে এমনভাবে দৌড়ানি খাওয়াইছ, তার সত্য আমি নিয়েই ছাড়ব। শ্রেয়া, কার সাথে কথা বলছিস? এই রে খয়সে রে, এবার মনে হয় আমি না। বাবা ঘরে কেউ নেই তো, আমি একা। আমি জানি কেউ তো আছেই, ঘরের দরজা খোল, আমি দেখব। বাবা সত্যি বলছি কেউ নেই। দরজা খুলবি না, দরজা ভেঙে ফেলবো। কুত্তা বিলাই হনুমান, তোকে আমার ঘরে আসতে হবে? আর কোথাও জায়গা পেলি না? এখন ঠেলা সামলা। একদিকে বাবা আর একদিকে শয়তান। তুই কি করি এখন? চুপ, একদম চুপ, বাদর একটা। দেখো, আমার আর কি করার, তুমি তো আমায় এড়িয়ে চলছো, তাই আমি তোমার এখন কাছে। চুপ কর বেয়াদ্দপ। এখন আমি যা বলছি তাই কর। কি? মানে খাটের নিচে? আমি পারবো না। আমার খাটের নিচে লুকিয়ে পড়, আর একটি বার যদি না বলিস তোরে। তারপর শ্রেয়া আমাকে ওর খাটের নিচে ঢুকিয়ে দিল, আর ও দরজাটা খুলে দিল। তোমাকে বলছি না বাবা ঘরে কেউ নেই, দেখো। আমি জানি কেউ একজন তো আছেই। আচ্ছা, খাটের নিচে দেখতে হবে। ও মাহা গো, আমি মনে হয় এবার শেষ। মনে মনে বললাম, আজ আমার অবস্থা পুরাই কেরোসিন। বাবা খাটের নিচে কেউ নেই তো। চুপ, আমি দেখলে কোনো সমস্যা? তারপর শ্রেয়ার বাবা খাটের নিচে লাইটটা মেরে যেই না আমাকে দেখেছে, সেই আমি করে জোরে চিৎকার দিয়েছি। এই ছেলে, চিৎকার থামাও আর খাটের নিচে থেকে বেরিয়ে এসো। হায় আল্লাহ, আমাকে রক্ষা করো। তারপর খাটের নিচ থেকে বেরিয়ে আসলাম। এই তুমি এত রাতে আমার মেয়ের ঘরে কেন? না মানে আঙ্কেল। এই যে ছেলে, তোমার নাম কি? জি জি জি। এই না তোতলিয়ে ভালো করে বলো। আমার নাম মৃণাল। কি করো তুমি? জি আঙ্কেল, একটা ছোটোখাটো জব করি। আমার মেয়েকে কতদিন ধরে ভালোবাসো? না মানে ইয়ে। এই ছেলে, আমার প্রশ্নের উত্তর দাও। 3 বছর থেকে।
কি কি করতে পারবা আমার মেয়ের জন্য? সব করতে পারবো, মরতেও পারবো শ্রেয়ার জন্য। মৃণাল প্লিজ স্টপ, কি বলছে এসব? সত্যিই বলছি শ্রেয়া। বাবা দেখো, আমার মেয়েকে কখনো দুঃখ পেতে দেইনি, আর আমি চাই তুমিও ওকে কখনো দুঃখ পেতে দিও না। ওর বাবার কথা শুনে আমি তো পুরাই স্তব্ধ হয়ে গিয়েছি। তার মানে আর কোনো সমস্যা নেই, শ্রেয়ার বাবাও রাজি। বাহ, শ্রেয়ার বাবা ঘর থেকে চলে গেল আর আমি দরজাটা লক করে দিলাম আর এক পা করে ওর কাছে এগিয়ে যাচ্ছি। মৃণাল আর এক পাও আমার কাছে এগোবে না, নইলে ভালো হবে না কিন্তু। নইলে কি? নইলে কি? কাকে ডাকবে তুমি? তোমার বাবাকে? আরে উনিই তো আমাকে বলল। আসলে শ্রেয়া, তোমার বাবার মতো বাবাই হয় না। ভাবছি ঘর জামাই থেকে যাব। ওই কুত্তা, আর এক পাও এগোবি না। কুত্তারা কথা বোঝে না। মৃণাল প্লিজ। কে শোনে কার কথা? ও একদম দেওয়ালে মিশে গেছে, আর আমি এক হাত ওর ঘাড়ের উপর দিয়ে আর এক হাত ওর কোমরে রাখছি। এই পাজি, আগে জানলে তোমার সাথে রিলেশনই করতাম না। ছাড়ো বলছি। ছাড়ার জন্য ধরছি নাকি? হ্যাঁ, আমাকে এভাবে কষ্ট দিছো, সেটার কি হবে? দেখো মৃণাল, আমি সরি, এমন করাটা ঠিক হয়নি, আমায় ছেড়ে দাও। পুরোটা শেষ না করতেই ওর ঠোঁটে আমার ঠোঁট বসিয়ে দিয়েছি। পুরো 1 মিনিট পর ছেড়ে দিয়েছি। আর যখন ছেড়েছি, শ্রেয়া আমাকে ধাক্কা দিয়ে ওর বিছানায় ফেলে দিয়েছে। আর ওর গায়ে যতগুলো শক্তি আছে তা দিয়ে আমাকে ইচ্ছে মতো কিল ঘুষি মারছে। আর বালিশ দিয়ে মারতে মারতে বালিশের তুলা বের করে ফেলেছে। এই এই শ্রেয়া, উফো, আমার ভুল হয়ে গেছে। আমাকে আর কিল ঘুষি মাইরো না তো, না হলে মরেই যাব। মৃণাল প্লিজ, এই কথা বলিও না আর। শয়তান, তুই আমার ঠোঁটে, তোরে আজ মেরেই ফেলবো। কিল ঘুষি মারতেই আছে, কোনো থামাথামি নাই। আমিও অনেক কষ্ট করে উঠে ওকে আবার বিছানায় ফেলে দিয়ে তারপর ওর ঠোঁটে আমার ঠোঁট। ভাই, এবার ছেড়ে দিলে আর রক্ষে নাই, তাই সারা জীবন এভাবেই থাকতে চাই।